হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 8 ক্লাস নাম্বার 11 নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমরা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। দেখো, এই ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ বিষয়টি কি হয়? যখন আমরা একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিগলিত বা জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে নির্দিষ্ট তড়িৎ দ্বারে কিছু নির্দিষ্ট রাসায়নিক বিয়োজন ঘটানোর চেষ্টা করি, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? সেই প্রক্রিয়াকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এবার এই যে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে করা হয়ে থাকে। যেই পাত্রের মধ্যে আমরা এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার জলীয় দ্রবণ বা বিগলিত অবস্থায় রেখে সেটার মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত করে তড়িৎ বিশ্লেষণ করছি, সেই যে পাত্র, সেই পাত্রটিকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ভোল্টামিটার। এবার এখানে একটা বিষয় খুব ভালোভাবে নোটিস করবে, আমাদের যে এই পাত্রটির নাম সেটা কিন্তু ভোল্টামিটার। আর আমরা যখন পড়েছিলাম চলতড়িৎ অধ্যায়, সেখানে আমরা ভোল্ট মিটার নিয়ে আলোচনা করেছিলাম। এই দুটো জিনিস কিন্তু আলাদা। ভোল্ট মিটার কি করে? ভোল্ট মিটার দুটো বিন্দুর মধ্যবর্তী বিভব প্রভেদ মাপতে আমরা ব্যবহার করি। আর ভোল্টামিটার কি? ভোল্টামিটার হচ্ছে যার মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করছি, সেই পাত্রটিকে আমরা বলছি ভোল্টামিটার। তাহলে যেটার মাধ্যমে আমরা বিভব প্রভেদ মাপছি সেটা কি? সেটা হচ্ছে ভোল্ট মিটার। এবং যার মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করছি সেটা কি? সেটা হলো আমাদের ভোল্টামিটার। এবার এই যে আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, সেখানে দেখো আমাদের কি প্রয়োজন হবে? সেখানে আমাদের তড়িৎ পাঠানোর প্রয়োজন হবে, তাই তো? এবার এই তড়িৎ পাঠানোর জন্য আমরা কি করি? আমরা যে এই জলীয় দ্রবণ নিচ্ছি তার মধ্যে দুটো ধাতব দণ্ড প্রবেশ করাই। এবং এই যে আমরা ধাতব দণ্ডগুলো প্রবেশ করাচ্ছি তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি তড়িৎদ্বার। এবং এই তড়িৎদ্বার বা ইলেকট্রোডের মাধ্যমে আমরা কি করি? এই জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ পাঠাই। এবং এখানে আমরা কি রকমের তড়িৎ প্রবাহ পাঠাবো? দেখো, এখানে কিন্তু আমরা ডিসি বা সমপ্রবাহ পরিচালনা করব। এবার এখানে আমরা যে দুটো তড়িৎদ্বার ব্যবহার করছি, সেই তড়িৎদ্বার মধ্যে কি হবে? দেখো, তড়িৎদ্বার দুটোর মধ্যে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, আরেকটা কি হবে? ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকছে, অর্থাৎ আমাদের যে ধনাত্মক তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বার, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অ্যানোড। এবং যেই তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ আমাদের যে নেগেটিভ ইলেকট্রোড, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ক্যাথোড। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে? পজিটিভ ইলেকট্রোড, তাকে আমরা বলছি অ্যানোড। এবং আমাদের যে নেগেটিভ ইলেকট্রোড, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্যাথোড। এবং আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের দুই রকমের আয়ন উৎপন্ন হবে। একটা পজিটিভ আয়ন মানে হচ্ছে ক্যাটায়ন, আরেকটা হলো আমাদের নেগেটিভ আয়ন মানে কি? মানে অ্যানায়ন, তাই তো? এবার এই ক্যাটায়নগুলো তড়িৎ বিশ্লেষণের ফলে কোথায় যাবে? ক্যাটায়নগুলো তড়িৎ বিশ্লেষণের সময় তারা যাবে হচ্ছে ক্যাথোডে। এবং ক্যাথোডে যখন এরা চলে যাচ্ছে, এরা কি করবে? ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং বিজারিত হয়ে যাবে। আর আমাদের যে অ্যানায়নগুলো কি করবে? তারা ঋণাত্মক অবস্থায় রয়েছে, এবার তারা যাবে হচ্ছে আমাদের ধনাত্মক তড়িৎদ্বার, দ্যাট ইজ অ্যানোডের কাছে। এবং যখন আমাদের অ্যানায়নগুলো অ্যানোডের কাছে যাচ্ছে, তারা সেখানে গিয়ে একটা ইলেকট্রন বর্জন করে দেবে, বা তাদের কাছে যে এক্সেস ইলেকট্রনগুলো রয়েছে সেটা বর্জন করবে। বর্জন করার মাধ্যমে তারা জারিত হবে এবং জারিত হয়ে তারা এই ক্ষেত্রে প্রশমিত অবস্থায় আসবে। এবার এই যে এই বিষয়টি, সেটা তো আমরা বুঝলাম। এবার চলো আমরা একটা এক্সাম্পল দেখি। কিসের এক্সাম্পল আমরা দেখবো? আমরা জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হচ্ছে সেটা নিয়ে চলো আলোচনা করি। এবং এই ক্ষেত্রে জলের তড়িৎ বিশ্লেষণের সময় আমরা কি ব্যবহার করব? আমরা প্ল্যাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করব। তাহলে এখন আমরা কি বুঝতে চলেছি? যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কিভাবে জলের ইলেকট্রোলাইসিস বা জলের তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে সেটা নিয়ে আমরা এখন বুঝবো। দেখো, জলের যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব, সেই ক্ষেত্রে আমাদের দুটো পদার্থ উৎপন্ন হবে। কি কি? আমাদের হাইড্রোজেন উৎপন্ন হবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে কিভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা চলো আমরা বুঝে নিই। দেখো, জলের যদি আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে হয়, আমাদের জলের মধ্য দিয়ে কি পাঠাতে হবে? জলের মধ্য দিয়ে তড়িৎ পাঠাতে হবে। কিন্তু সাধারণ অবস্থায়, মানে আমরা যদি এক্ষেত্রে বিশুদ্ধ জল নিই, সেই বিশুদ্ধ জল সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না, বা খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন করে। তাহলে এই ক্ষেত্রে যদি খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন করে বা তড়িৎ পরিবহন করতে না পারে, তাহলে তো তার ইলেকট্রোলাইসিস সম্ভব হবে না। সেই জন্য আমরা কি করব? আমরা জলের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট মিশিয়ে দেবো। ধরে নাও আমরা জলের মধ্যে H2SO4 মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ নিচ্ছি এবং সেটার আমরা তড়িৎ বিশ্লেষণ করছি। তাহলে যখন আমরা সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ নেব, সেখানে কি? সেখানে আমাদের যে সালফিউরিক অ্যাসিড, সেটা তার উপাদান আয়নগুলোতে ভেঙে যাবে, যে H+ আয়ন, এবং আমাদের SO4 আয়নগুলো উৎপন্ন করবে। তাহলে এই যে আমাদের আয়নগুলো উৎপন্ন করছে, এই ক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মেশানোর ফলে আমাদের যে এই জলের তড়িৎ পরিবাহিতা, সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে।
এবার যখন আমরা এই জলের মধ্য দিয়ে সমপ্রবাহ বা আমাদের ডিসি চালনা করব, তখন কি দেখা যাবে, তখন এই যে জলের তড়িৎ বিশ্লেষণ হবে এবং তার ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে। এবার এখানে হাইড্রোজেন কোথায় উৎপন্ন হবে, সেটা কি ক্যাথোডে উৎপন্ন হবে নাকি আমাদের অ্যানোডে উৎপন্ন হবে, সেটা চলো আমরা বুঝে নিই। দেখো, হাইড্রোজেন যখন জলীয় দ্রবণে থাকছে সেটা কি, সেটা H+ আয়ন, তাই তো? তাহলে H+ আয়ন সেটা কোথায় যাবে, দেখো H+, তার মানে এটা ক্যাটায়ন, তার মানে ক্যাটায়ন কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে আমাদের ক্যাথোডে, তাই তো? তাহলে ক্যাটায়ন ক্যাথোডে যাবে এবং ক্যাথোডে গিয়ে সে কি করবে, সে ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার ফলে কি হবে, তার ফলে এই হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে। যে H+ আয়ন ছিল, তার মানে এর কাছে একটা ইলেকট্রন কম রয়েছে, সে কোথায় যাচ্ছে, সে ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে এবং একটা ইলেকট্রন নিয়ে এ কি হচ্ছে, H পরমাণু উৎপন্ন করছে এবং দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করবে। একই রকম ভাবে জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রক্সাইড আয়ন অর্থাৎ OH- আয়ন সেটা কোথায় যাবে, সেটা যাবে অ্যানোডের কাছে এবং অ্যানোডে গিয়ে সে কি করবে, নিজের একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে এবং তার ফলে OH উৎপন্ন করবে। এবার এই যে OH উৎপন্ন করছে, এরকম 4টা OH মিলে কি তৈরি হবে, 4টা OH মিলে দুটো জলের অণু এবং একটা অক্সিজেন অণু তৈরি করবে। তাহলে এইভাবে অ্যানোডের মধ্যে কি উৎপন্ন হবে, অ্যানোডের মধ্যে উৎপন্ন হবে অক্সিজেন। তাহলে আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবার এই যে আমাদের ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এবং অ্যানোডের মধ্যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এদেরকে আমরা শনাক্ত করব কি করে? তাহলে চলো এই শনাক্তকরণের বিষয়টি সেটা একবার আমরা বুঝে নিই। আমরা যদি ক্যাথোডে উৎপন্ন গ্যাসটিকে সংগ্রহ করে তার মধ্যে একটা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করি, দেখা যাবে আমাদের যে এই গ্যাসটি রয়েছে সেটা নীল শিখা সহ জ্বলতে থাকবে এবং এই ক্ষেত্রে দহনের ফলে যে গ্যাস উৎপন্ন হবে সেটা কি দেখা যাবে, সেটা আমাদের স্বচ্ছ চুন জলকে ঘোলা করে দেবে। তাহলে এই যে এই প্রপার্টিগুলো, এগুলো দেখে আমরা কি বুঝতে পারছি, আমাদের ক্যাথোডে যে গ্যাসটি উৎপন্ন হচ্ছে সেটা কি গ্যাস, সেটা হলো হাইড্রোজেন গ্যাস। একই রকম ভাবে অ্যানোডে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ আমরা কিভাবে করব? অ্যানোডে উৎপন্ন যে গ্যাসটি পাওয়া যাচ্ছে সেটাকে ধরো আমরা সংগ্রহ করে নিচ্ছি এবং সেটাকে সংগ্রহ করার ফলে আমরা যে গ্যাসটি পাচ্ছি সেটাকে যদি আমরা নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে নিয়ে আসি, দেখা যাবে যে গাঢ় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে এই ধর্মটি বা এই যে এই বিক্রিয়াটি হলো, এটা দেখে আমরা কি বুঝতে পারছি, আমাদের অ্যানোডে উৎপন্ন যে গ্যাসটি রয়েছে সেটা কি, সেটা হলো অক্সিজেন গ্যাস। তাহলে আই হোপ আজকের এই ভিডিও থেকে বা আজকের এই ক্লাস থেকে তোমরা পুরো বিষয়টি বুঝতে পারলে যে আমাদের তড়িৎ বিশ্লেষণ কি হয় এবং আমরা জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করছি, সেটাও আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।